রজতের কাছে আমি আবারও ফিরে যাব। রজত, মল্লিকার্জুন খার্গে দাবি করছেন যে তারা এবং আরো বেশ কয়েকটি দলের নেতা তারা এটাই মনে করছেন, অর্থাৎ একটা সংশয়ের জায়গা কি এখনো থেকে যাচ্ছে? থেকেই যাচ্ছে, এবং যে কনসেনসাসের কথাটা বলা হচ্ছে, যে সরকারি সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি, যে একটা সহমত সমস্ত দলের সঙ্গে না হওয়া পর্যন্ত বাজেট পেশ হবে না, এবং সরকারের পক্ষ সহমতের চেষ্টাটাই করছে। এবং সুমিত্রা মহাজন 10টার সময় বা তার একটু পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু মল্লিকার্জুন খার্গে যদিও বলছেন যে একদিন পিছিয়ে দেওয়া উচিত, সরকার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে আসছে, এবং আমাদের বিভিন্ন সোর্স বলছে যে আজকে কিন্তু বাজেট পেশের সম্ভাবনা খুবই উজ্জ্বল, যেহেতু এই দুটো প্রেসিডেন্ট রয়েছে। এখন সরকার এটাকে তোমার কতটা তোমার কংগ্রেস বা অন্যান্য বিরোধী পক্ষের দাবি, যেহেতু একটা সফট ইস্যু রয়েছে, যেহেতু তার সঙ্গে তোমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপেরও একটা প্রশ্ন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার তার ইন্টেনশনটা কি, তার পলিটিক্যাল উইলটা কি। সরকার যদি চায় যে আজকে বাজেট পেশ করতে, সেক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু একাধিক কারণ এবং যুক্তি তাদের সমর্থনে রয়েছে যে তারা বাজেট পেশ করতে পারবে। কিন্তু সরকার যদি একটু ঢিলে ঢালা হয়, একটু যদি কনফিউজড হয়, যদি কোনো বিতর্ক এড়াতে চায়, সেক্ষেত্রে অন্যথা হবে, অর্থাৎ কালকে বাজেট পেশ হবে। রজত, ধন্যবাদ। সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যায় সুমিত্রা মহাজন তিনি ফাইনাল কলটা নেবেন। রজত সুব্রমুকুটি আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমরা যদি দেখে নিই যে যেটা আমরা আগেও বলছিলাম, যে একদম আম আদমি যারা এবং নির্দিষ্টভাবে যারা পিছিয়ে পড়া অংশ, তাদের জন্য কি বেসিক ইউনিভার্সাল বেসিক ইনকাম সেটা মতো কোনো ঘোষণা থাকতে পারে? আমি অরিজিতার কাছে আসবো। যে অরিজিতা, খুব নির্দিষ্টভাবে যদি আমরা দেখি যে পোস্ট ডিমনিটাইজেশন সময়ে সোশ্যাল সেক্টরে অন্তত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করে এই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা কিছুটা হলেও সেটার সঙ্গে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে সরকার। মৌপিয়া, উত্তরটা দেবার জন্য আমি একটু 2014 থেকে শেষ 3 বছরের বাজেটের প্রসঙ্গে আসছি। প্রথম বছর এই সরকার কেন্দ্রে এসে প্রথমেই কিন্তু সামাজিক ক্ষেত্রে একটা ধস নামিয়েছিলেন, সমস্ত ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছিলেন। তারপরে আস্তে আস্তে পরপর 2 বছর একটু একটু করে বেড়েছে। কিন্তু সবটা নিয়ে যদি দেখি 2014 থেকে 2017 এই ট্রেন্ডটা কিন্তু এখনো খুব আশাব্যঞ্জক নয়। কিন্তু প্রথম থেকে তোমরা যেটা বলছো, সামনে আছে 5 রাজ্যের ভোট, এবং গত 2 বছরের সমস্ত বিধানসভা ভোট আমাদের যেটা শিখিয়েছে সেটা হলো অর্থনীতি, দুর্নীতি, এই সমস্ত ইস্যুর ওপরে গিয়ে মানুষ যেটা চাইছেন সেটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে কিছু বিশেষ প্রকল্পে বিনিয়োগ, সেটা পশ্চিমবঙ্গই হোক বা তামিলনাড়ুই হোক, এই শিক্ষাটা আমরা পেয়েছি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আমার ধারণা একটু পপুলিস্ট বা জনমোহিনী বাজেটের দিকে নিশ্চয়ই যাবার একটা প্রবল সম্ভাবনা আছে। কিন্তু যদি দেখা যায় যে মানে আমরা যেটাকে বলি নমিনাল ভ্যালু আর রিয়েল ভ্যালু একটা বলি, তো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু লাস্ট 3 বছরে শিক্ষাক্ষেত্রে আমাদের বরাদ্দ কমে গেছে 11%। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ইউনিভার্সাল বেসিক ইনকামের যে তথ্যটা তুমি বললে, আমার ধারণা নিশ্চয়ই এটা সরকারের মাথায় আছে, কারণ ইকোনমিক সার্ভেতে এটা খুব বড় করে এটাকে আনা হয়েছে, এবং তার পক্ষে এবং বিপক্ষে দুইটা যুক্তি সামনাসামনি আনা হয়েছে। এই প্রসঙ্গে একটা শেষ কথা বলি, যে সরকার যখন এখানে কেন্দ্রে এলেন, তখন তারা মানরেগার বিরুদ্ধে যে মূল যে তীরটি শানিয়েছিলেন সেটা হচ্ছে যে এই ধরনের প্রকল্পে থেকে সাধারণ মানুষের একটা প্রবণতা থাকে যে সে আর নিজে কাজ করবে না, সে ওই টাকাটা ভোগ করবে। অর্থাৎ এখানে আমরা যেটা পরিভাষায় বলি মরাল হ্যাজার্ড প্রবলেম তৈরি হয়। আমার প্রশ্ন, সেই একই তীর কিন্তু ঘুরে আসবে এক্ষেত্রে, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সেটার খুব সম্ভাবনা আছে যে লেবার সাপ্লাই ওইটার জন্যেই, শুধুমাত্র এটার জন্যেই খুব ড্রপ করে যাবে, সেটা নাও হতে পারে। এখানেই যদি আমরা দেখি যে মোদী সরকারের যেটা প্রতিশ্রুতি ছিল যে 1 কোটি চাকরি, যদি এই যে আপনারা বলছেন যে ইউথের দিকে নজর দিতে হবে, আপনারা বলছেন ডিজিটাইজেশনের কথা, সমস্ত কিছুর মূলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন। যুব সম্প্রদায়কে যদি আকৃষ্ট করতে হয়, তাদের যদি ভালো কথা ভাবতে হয়, তাহলে ফাইনালি কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন সেটা এনশিওর করতে হবে। সেই চিত্রটা আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে যুব সম্প্রদায়কে যদি সত্যি
সত্যি তাদের খুশি করতে হয়, তাহলে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান বৃদ্ধি ছাড়া অন্য কোনো পথ নেই। আমরা সেখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে যদি আমরা দেখি যে মোদী সরকার তাদের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসার আগে যে বছরে 1 কোটি চাকরি, আর বাস্তবতা যদি আমরা দেখি যে তথ্য বলছে শ্রমনিবিড় 8 ক্ষেত্রে 2013 সালে নতুন চাকরির সংখ্যা ছিল 4.19 লক্ষ, 2014 তা ছিল 4.21 লক্ষ এবং 2015 1.35 লক্ষ। এই পরিস্থিতিতে অরুণ জেটলি তিনি কি অতিরিক্ত উদ্যোগ নেবেন যুব সম্প্রদায়ের মন জয় করার? চাকরির সুযোগ বেশি এমন ক্ষেত্রে কর ছাড়, সুদ ভর্তুকি, উৎসাহ ভাতা দেওয়ার ঘোষণার সম্ভাবনা সেটা কতটা? বস্ত্র, চামড়া, গয়না, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মতো নানা ক্ষেত্রে বিভিন্ন সুবিধা ঘোষণার সম্ভাবনা। স্টার্টআপে কর ছাড়ের সময়সীমা 3 থেকে বেড়ে 5 বছর হতে পারে। অটল পেনশন যোজনায় যোগদানের বয়স ও পেনশনের সর্বোচ্চ, এটা আমরা যদি দেখি যে পরবর্তীকালে আমরা সেই আলোচনাতেও যাব যে যারা প্রবীণ নাগরিক তাদের ক্ষেত্রেও যাব। আপাতত আমি মিস্টার মোহান্তির কাছে আসবো। মিস্টার মোহান্তি, যে এমপ্লয়মেন্ট জেনারেশনের প্রতিশ্রুতি ছিল সেটা পূরণ হয়নি, নাও হোয়াট? দেখুন, প্রতিশ্রুতি তো আছেই এবং এটা নিশ্চয়ই পূরণ হবে আমাদের আশা। এখন যেটা বেসিক ডিফারেন্স হয়েছে, ম্যাডামের বক্তব্য থেকে আমি সম্পূর্ণ রকমভাবে সরে এসে দ্বিমত পোষণ করে বলছি। আপনি যদি ইকোনমির যে প্যারামিটার যেগুলো দেখান, যে ইনফ্লেশন কি জিডিপি সবকটাই কিন্তু ফেভারেবল হয়েছে 2014 পর থেকে। এখন মেন এমপ্লয়মেন্টটা আসে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। এই যে ধরুন ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ করতে হয় টাকাটা কোথা থেকে আসবে, সেগুলো তো বন্দোবস্ত করতে। কিন্তু শুধু যদি কর্মসংস্থান এনশিওর না করেন তাহলে শুধুমাত্র এই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সেটা দেখিয়ে কি খুব বেশি দূর অবধি যাওয়া যাবে? স্বপ্ন না, আমি সেটাই বলছি, ওটা রিয়েল স্বপ্ন নয়। আপনার ইনকাম বাড়াতে হবে। এই যে আপনার ওই 100 দিনের কাজের এক্সাম্পল বললেন, তাতে যা লিকেজ হয়, কিন্তু উনি বলছেন যেটা ওনার যে যুক্তি যে মানুষ শ্রম বিমুখ হয়ে পড়তে পারে, এই যুক্তিতে যদি এনআরইজি এর উপর কোপ পড়ে তাহলে এই ইউনিভার্সাল বেসিক ইনকামের ক্ষেত্রেও কি একই তত্ত্ব সেটা থাকবে না? এটা ঠিক নয়। মানে এখানে অ্যানালিসিসটা গুলিয়ে যাচ্ছে। আপনি আগে ছিল সাবসিডি, গ্যাসের ভর্তুকি, গ্যাস সিলিন্ডারে, আর ইলেকট্রিসিটি ভর্তুকি, দুটো মিলে ছিল 1 লক্ষ কোটি টাকা। সেটা এখন উঠে যাওয়ার জন্য 1 লক্ষ কোটি টাকা কিন্তু সাশ্রয় হচ্ছে, ওখান থেকে ভর্তুকি তুলে নেওয়ার সুবিধা হয়েছে। তাই আজকে বহু লোককে বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দেওয়া যাচ্ছে। এটা বিশাল পদক্ষেপ। ঠিক তেমনি দেখবেন আপনি যে ওই যে আপনার ডিজিটাল ইকোনমি যদি হয়, ট্যাক্স কালেকশন অভূতপূর্বভাবে বাড়বে। আপনাকে তো তাহলে জব, সেটাকে আপনি ইনভেস্ট করতে পারবেন রেলওয়েতে হোক বা অন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। আমি আসবো প্রসেনজিৎ বাবুর কাছে। আশা করি বোঝাতে পেরেছি যে আপনাকে চেঞ্জ তো আনতেই হবে এইভাবে। প্রসেনজিৎ বাবুর কাছে আমি আসবো। প্রসেনজিৎ বাবু, ডিজিটাইজেশনের ওপর যখন এত জোর দেওয়া হচ্ছে তখন ডিজিটাল ক্ষেত্রে বা ই কমার্সের ক্ষেত্রে সেখানে কতটা জোর থাকতে পারে এবারের বাজেটে? দেখুন, মানে উনি যেটা রেফার করছিলেন সেটা হচ্ছে কি ডিজিটাল ইকোনমি, আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কি ডিজিটাইজেশন। তো ডিজিটাইজেশনের উপর আমাদের দেশে অ্যাজ সাচ যেটা প্রাইভেট সেক্টরে আছে ওই থ্রাস্টটা যেরকমভাবে চলছে আরও দ্রুতগামী হবে, এটা আমরা সবাই জানি। মাঝে মাঝে ট্রাম্প হয়তো কিছু রুল করবে, সেটা আমাদের হয়তো কিছু এফেক্ট করবে বা হয়তো করবে না, বাট ওভারঅল আমরা একখানে ডিজিটাইজেশন একখানে প্ল্যাটফর্মে যাচ্ছি। অ্যাজ ফার এজ ডিজিটাল ইকোনমি ইজ কনসার্নড, সেইটা আমাদের কনভার্সনে কি ডিরেক্ট ট্যাক্সেস বা ইনডিরেক্ট ট্যাক্সেস কি ওতে বেশি হয়? আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো তথ্য নেই যেটা বলছে যে যেহেতু আমরা একখানে ডিজিটাল ইকোনমিতে যাচ্ছি আমাদের কনভার্জন রেশিও মানে জিডিপি, ট্যাক্স টু জিডিপি কনভার্জন রেশিও বেশি হয়। সো দ্যাট ইজ নাম্বার 2। থার্ড যেটা প্রশ্ন, মানে যেটা পপুলার একখানা মানে রুলিং পার্টি বলুন বা যাই হোক একখানা ইস্যু আসে, একখানা ওভাররাইডার ইস্যু আসে, সেটা হচ্ছে গিয়ে আমরা লাস্ট 3 বছরে জিডিপি বাড়িয়েছি। এটা আমি জাস্ট মেনশন করে দিতে চাই যে লাস্ট 47 বছরে হয়তো কিছু না করেও আমাদের জিডিপি বেড়েছে, বাট দ্যাট ডাজন্ট রিয়েলি মিন যে আমাদের যে ইনকাম ইকুয়ালিটি যেই সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে 2013 থেকে 2017 অবধি, আই এম নট টেলিং যে ওয়ান পার্টিকুলার পার্টি বেস,
আমাদের দরকার যেটা আছে সেটা হচ্ছে কি যে ইনকাম ইনইকুয়ালিটির যে ইন্ডেক্সগুলো সেইগুলো আমাদের প্যারিটিতে নিয়ে আসা। তার জন্যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো কোনো মেনশনই নেই, বাট যে আমরা পুরনো যে নিয়মগুলোকে যেগুলো আমরা এতদিন ধরে হ্যাটা করেছি, এটা পাড়ার ভাষা ইউজ করে, সেইগুলোই কিন্তু নতুন নতুন নামে ফিরে আসছে। আজকে আমরা মনরেগাকে লাস্ট 10 বছর ধরে এত গালাগালি করেছি, কিন্তু বেসিক মিনিমাম অ্যাসিওরেন্স স্কিমটা ইজ নাথিং বাট মনরেগা ইন আ নিউ ফর্ম। আমরা যখন বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলন করছি, দ্যাট ওয়াজ নাথিং বাট দি পুরনো ওই সরস্বতী রুল ইন এ নিউ ফর্ম, নিউ নেম। তো এই জিনিসগুলো হয়তো আমরা একই জিনিস করছি, বাট আমার যেটা দুঃখ রয়ে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই লোয়ার ইনকামের জন্যে there has been no evolution। আমরা যেই জিনিসটা ছিল ওইটাকেই আমরা কপি পেস্ট করে। আমি আসবো অরিজিৎ আপনার কাছে, আমি মিস্টার মহান্তিও রেসপন্ড করতে চান, আপনার কাছেও ফিরবো, তার আগে আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে। আমি এই প্রসঙ্গেই ফিরবো এবং পার্থ বাবুর কাছেও আসবো, কারণ যেটা নিয়ে কথা হচ্ছিল যে সত্যি সত্যি কি যাত্রী ভাড়া বাড়ানোর মতো, বিশেষ করে যে নিচু যে শ্রেণী যে ভাড়ার যে ভাগগুলো রয়েছে তার একদম সর্বোচ্চ যে স্তরটা রয়েছে সেখানে দাঁড়িয়ে কি সত্যি সত্যি ভাড়া বাড়ানোর, যাত্রী ভাড়া বাড়ানোর মতো একটা রিস্ক নিতে পারবে? অনেকেই মনে করছেন যে না।